হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11-এর কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই পোয়েমটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কম্পোস্ট মানে রচিত, আপন মানে উপরে, ওয়েস্টমিনস্টার ব্রিজ, ব্রিজ মানে জানো সেতু, ওয়েস্টমিনস্টার ব্রিজ বা সেতুর ওপর রচিত। এই যে পোয়েমটা, এটা রচিত হয়েছিল 1802 সালের 3রা সেপ্টেম্বর। কবি কে ছিলেন? কবি ছিলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। প্রথমে এই কবিতার নামটা সম্পর্কে একটু বলি। দেখো, এই কবিতার নামের মধ্যে রয়েছে একটি সেতুর নাম। তার নাম কি? ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই ব্রিজটি রয়েছে লন্ডনে। লন্ডনের ওপর দিয়ে বয়ে যাচ্ছে থেমস নদী। সেই থেমস নদীর ওপরেই রয়েছে এই ওয়েস্টমিনস্টার ব্রিজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কেন এই কবিতাটি লিখেছিলেন? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একদিন তার বোন ডরোথি ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং তারা ওই ওয়েস্টমিনস্টার ব্রিজ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎই ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর থেকে লন্ডন শহরের যে সৌন্দর্য সেটা এবং থেমস নদীর যে সৌন্দর্য সেটা দেখে হঠাৎই কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থমকে যান এবং তিনি ভালো করে লন্ডন শহর এবং সেই থেমস নদীকে লক্ষ্য করেন এবং সেই সৌন্দর্যে মুগ্ধ হয়েই কবি এই কবিতাটা লিখেছিলেন। তো চলো প্রথমেই আমরা কবি এবং এই কবিতাটা সম্পর্কে আরও কিছু জেনে নিই, তারপর আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, বলছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 to 1850 was one of the pioneers of the English Romantic movement. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, যার সময়কাল ছিল 1770 থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত, ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। পায়োনিয়ার মানে পথপ্রদর্শক। তিনি ছিলেন পথপ্রদর্শকদের মধ্যে একজন। অফ দ্য ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট। মুভমেন্ট মানে আন্দোলন। ইংরেজি সাহিত্যের যে রোম্যান্টিক মুভমেন্ট বা আন্দোলন, তার পথিকৃতদের মধ্যে তিনি একজন ছিলেন। প্রথমে বলি, এই যে ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট, এটা শুরু হয়েছিল 18 শতকের শেষের দিকে। এই রোম্যান্টিক মুভমেন্টটা কি? আসলে এটি হলো একটি শৈল্পিক, সাহিত্যিক এবং বুদ্ধিবৃত্তিক আন্দোলন। এই সময় কি হয়েছিল? এই সময় ইংরেজি লেখার মধ্যে একটা আমূল পরিবর্তন এসেছিল। এর ঠিক আগের সময় পর্যন্ত ইংরেজি সাহিত্যের যে লেখালেখি হতো তার মধ্যে প্রাধান্য পেত সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং গড অর্থাৎ দেবতারা। কিন্তু এই সময় থেকেই লেখা ক্রমশ প্রকৃতিকেন্দ্রিক হয়ে পড়ে এবং একেবারে সাধারণ স্তরের মানুষদের নিয়েও লেখালেখি হতে থাকে। মূলত প্রকৃতিকেন্দ্রিক লেখা এই সময় হতে থাকে। তারপর কি বলেছে দেখো, সাম অফ হিজ নোটেড ওয়ার্কস ইনক্লুড লাইন্স কম্পোজড এ ফিউ মাইলস অ্যাবোভ টিনটার্ন অ্যাবে, ওড টু দ্য ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি, প্রিলিউড। এই যে লেখাগুলো, এই লেখাগুলো তার নোটেড ওয়ার্কস মানে উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে। দ্য পোয়েট ইজ টাচড বাই দ্য আনটেইনড বিউটি অফ দ্য মর্নিং ওভার দ্য সিটি অফ লন্ডন। দ্য পোয়েট ইজ টাচড, কবি আবেগতাড়িত হয়েছেন, বাই দ্য আনটেইনড বিউটি। আনটেইনড মানে বিশুদ্ধ আর বিউটি মানে সৌন্দর্য। বিশুদ্ধ সৌন্দর্যের দ্বারা, অফ দ্য মর্নিং সকালের, ওভার দ্য সিটি অফ লন্ডন লন্ডন শহরের সকালের যে বিশুদ্ধ সৌন্দর্য তার দ্বারা কবি আবেগতাড়িত হয়েছেন। ইন হিজ পোয়েম ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইবস দ্য পিওর অ্যান্ড পিসফুল বিউটি অফ হিজ সিটি বিফোর দ্য বাসেল অ্যান্ড হারি অফ দ্য ডে হ্যাভ স্টার্টেড। ইন হিজ পোয়েম, তার কবিতায়, ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইবস, ওয়ার্ডসওয়ার্থ বর্ণনা করেছেন, দ্য পিওর মানে শুদ্ধ, অ্যান্ড পিসফুল বিউটি এবং শান্তিপূর্ণ সৌন্দর্য, অফ হিজ সিটি তার শহরের, বিফোর দ্য বাসেল অ্যান্ড হারি, বাসেল মানে ব্যস্ততা আর হারি মানে তাড়াহুড়ো, অফ দ্য ডে হ্যাভ স্টার্টেড দিনের যে ব্যস্ততা এবং যে তাড়াহুড়ো অর্থাৎ যে কর্মচঞ্চলতা সেটা শুরু হওয়ার আগেই একদম সকালের যে অবস্থাটা, সেই যে শান্তিপূর্ণ অবস্থা এবং বিশুদ্ধ যে একটা অবস্থা, সেই অবস্থাটাকেই কবি তার কবিতার মধ্যে তুলে ধরেছেন। দ্য পোয়েট ইজ মুভড বাই দ্য somnolent বিউটি অফ দ্য মর্নিং দ্যাট wraps আপ দ্য সিটি ইন ট্র্যাঙ্কুইলিটি। দ্য পোয়েট ইজ মুভড মানে কবি চালিত হয়েছেন, বাই দ্য somnolent বিউটি, somnolent বিউটি মানে তন্দ্রাচ্ছন্ন সৌন্দর্যের দ্বারা, অফ দ্য মর্নিং সকালের, দ্যাট wraps আপ যেটা জড়িয়ে রাখে, দ্য সিটি শহরটাকে, ইন ট্র্যাঙ্কুইলিটি, ট্র্যাঙ্কুইলিটি মানে প্রশান্তি, প্রশান্তিতে জড়িয়ে রাখে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের জানতে হবে সেটা হলো এটা কী ধরনের কবিতা। এটা হলো সনেট।
SONNET। সনেট। সনেট কি? সনেট হলো 14 লাইনের কবিতা। 14 লাইন বিশিষ্ট কবিতাকে বলা হয় সনেট। এই সনেট দু ধরনের হয়, একটি হলো শেক্সপিয়ারিয়ান সনেট এবং আরেকটি হলো পেত্রার্কান সনেট। এবং এই যে কবিতাটা আমরা পড়তে চলেছি সেটা হলো পেত্রার্কান সনেট। তো চলো প্রথমে আমরা আগে এই পোয়েমটা একবার রিসাইট করে নিই, তারপরে বাংলা মানেটা দেখে নেব। দেখো বলছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ডাল উড বি হি অফ সোল who would pass by a sight so touching in its majesty. The city now doth like a garment wear, the beauty of the morning silent bear. Ships, towers, domes, theatres, and temples lie open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Never did the sun more beautifully steep in his first splendor, valley, rock, or hill. Never saw I, never felt a calm so deep. The river glideth at his own sweet will. Dear God, the very houses seem asleep, and all that mighty heart is lying still. কবি বলছেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। আর্থ অর্থাৎ পৃথিবীর, হ্যাজ নট নেই, এনিথিং মানে কোনো কিছু, টু শো দেখানোর মতো, মোর ফেয়ার আরও সুন্দর। পৃথিবীর আরও সুন্দর কোনো কিছু দেখানোর মতো আর নেই। অর্থাৎ কবি লন্ডন শহরের সৌন্দর্য দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে তার মনে হচ্ছে পৃথিবীর এর থেকে বেশি আর সুন্দর কিছু দেখানোর মতো কিছু নেই। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। ডাল অর্থাৎ নীরস। নীরস বলতে যে সৌন্দর্য উপভোগ করতে পারে না তাকে বলা হচ্ছে নীরস। ডাল মানে এরকম নীরস, উড হি বি সেই হবে, অফ সোল আত্মার দিক থেকে, আত্মার দিক থেকে সেই নীরস হবে, হু কুড পাস বাই যে পাশ কাটিয়ে চলে যাবে, এ সাইড একটা দৃশ্যের পাশ দিয়ে, সো টাচিং মানে যেটা এতটা মর্মস্পর্শী, ইন ইটস ম্যাজেস্টি তার নিজের মহিমায়। অর্থাৎ লন্ডন শহরটা তার নিজের মহিমায় এতটাই মর্মস্পর্শী, এতটাই সুন্দর, এতটাই চার্মিং যে সেই দৃশ্যের পাশ দিয়ে যে পাশ কাটিয়ে চলে যাবে সে নিশ্চিতভাবেই আত্মার দিক থেকে নীরস হবে, অর্থাৎ তার সৌন্দর্য উপভোগ করার ক্ষমতা নেই। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট উইয়ার। দিস সিটি এই শহরটা অর্থাৎ এই লন্ডন শহরটা, নাও মানে এখন, লাইক এ গার্মেন্ট একটা পোশাকের মতো, গার্মেন্ট মানে পোশাক, একটা পোশাকের মতো এই শহরটা এখন, ডথ উইয়ার মানে পরিধান করে আছে। ডথ হলো ডাজের ওল্ড ফর্ম। দিস সিটি নাও লাইক এ গার্মেন্ট ডথ উইয়ার মানে এই শহরটা এখন একটা পোশাকের মতো পরিধান করে আছে। কি পরিধান করে আছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং সকালের সৌন্দর্যকে পরিধান করে আছে। এই যে সকালের সৌন্দর্য বা যে গার্মেন্ট সেটা কেমন? সাইলেন্ট বেয়ার। সাইলেন্ট মানে নিস্তব্ধ, অ্যান্ড বেয়ার, বেয়ার মানে কি? উন্মুক্ত বা ফাঁকা। অর্থাৎ যেহেতু লন্ডন শহরের একেবারে আর্লি মর্নিংয়ের দৃশ্য এটা, সেই সময় প্রায় সকলে ঘুমন্ত অবস্থায় রয়েছে, তাই চারপাশে কেউ নেই, সেই কারণে সেটা হচ্ছে বেয়ার বা ফাঁকা এবং নিস্তব্ধ। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই। শিপস মানে জাহাজ, টাওয়ার্স মানে চূড়া, অর্থাৎ লন্ডন শহরের যে উঁচু উঁচু বাড়ি রয়েছে তাদের যে চূড়া, ডোমস মানে গম্বুজ, গম্বুজ বলতে এখানে গির্জার কথা বলা হয়েছে, থিয়েটার্স নাট্যশালা, অ্যান্ড টেম্পলস এবং মন্দির, তারা কি করছে? লাই শুয়ে আছে। কি অবস্থায় শুয়ে আছে? ওপেন আনটু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, তারা ওপেন অর্থাৎ উন্মুক্ত বা খোলা অবস্থায় রয়েছে। আনটু দ্য ফিল্ডস, আনটু মানে পর্যন্ত, কোথা পর্যন্ত? দ্য ফিল্ডস মাঠ পর্যন্ত, অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশ পর্যন্ত। অর্থাৎ ধরো একটা গম্বুজ বা একটা মন্দির বা একটা টাওয়ার রয়েছে এবং দূর থেকে কেউ যদি সেটাকে দেখে তাহলে কি মনে হবে? সেই টাওয়ার বা সেই গম্বুজ তার নিচে কি রয়েছে? ফিল্ড বা মাঠ, আর ওপরে কি রয়েছে? আকাশ। তাহলে দূর থেকে দেখলে মনে হবে সেই গম্বুজের একটা অংশ যেন আকাশের সাথে মিশে যাচ্ছে আর একটা অংশ যেন ফিল্ড বা মাঠের সাথে মিশে যাচ্ছে। তো সেই কারণে কবি বলছেন যে এইগুলো খোলা অবস্থায় রয়েছে, আনটু দ্য ফিল্ডস মাঠ পর্যন্ত, অ্যান্ড টু দ্য স্কাই এবং আকাশ পর্যন্ত। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। অল, অল বলতে এই শিপস,
টাওয়ার্স, ডোমস, থিয়েটার, টেম্পলস এইসবের কথা বলা হয়েছে। এই সব কিছু ব্রাইট মানে উজ্জ্বল, তাদেরকে উজ্জ্বল দেখাচ্ছে, অ্যান্ড গ্লিটারিং এবং চকচক করছে তারা ইন দ্য স্মোকলেস এয়ার। স্মোকলেস মানে কি ধোঁয়াহীন, ধোঁয়াহীন বাতাসে তারা চকচক করছে এবং তাদের উজ্জ্বল দেখাচ্ছে। কেন বাতাসটা ধোঁয়াহীন? কারণ এটা লন্ডনের একেবারে আর্লি মর্নিংয়ের দৃশ্য, সেই কারণে এখনও কলকারখানা খোলেনি, যানবাহন খুব একটা বেশি চলছে না, সেই কারণে আকাশে কোনো ধোঁয়াও নেই, তাই বলছে স্মোকলেস এয়ার। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। নেভার মানে কখনো না, সান মানে জানো সূর্য, মোর বিউটিফুলি মানে এত সুন্দরভাবে, আর স্টিপ মানে সিক্ত করা। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ মানে সূর্য কখনো এত সুন্দরভাবে সিক্ত করেনি। সিক্ত করেনি মানে ভেজায়নি। ভেজায়নি বলতে কী বোঝানো হচ্ছে? সূর্য কীভাবে ভেজাতে পারে? সূর্য তার রোদের মাধ্যমে বা তার আলোর মাধ্যমে সব কিছুকে ভেজাতে পারে বা সিক্ত করতে পারে, সেটাকেই ভেজানো বলা হচ্ছে। তাহলে সূর্য কখনো এতটা সুন্দরভাবে সিক্ত করেনি বা ভেজায়নি ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম দ্যুতিতে বা তার প্রথম আলোতে। কাদেরকে ভেজায়নি বা কাদেরকে সিক্ত করেনি? ভ্যালি, রক অর হিল। ভ্যালি মানে উপত্যকা, রক পাথর, অর হিল অথবা পাহাড়কে। নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। নেভার স আই, এই যে NE তারপর ওপরে একটা অ্যাপোস্ট্রফি রয়েছে বা একটা কমা রয়েছে, এখানে কিন্তু একটা ভি উজ্জ আছে, এটা হলো নেভার। নেভার মানে কখনো না, আগেই বললাম। নেভার স আই আমি কখনো দেখিনি, নেভার ফেল্ট কখনো অনুভব করিনি, এ কাম একটা শান্তি, সো ডিপ এতটা গভীর, এতটা গভীর শান্তি আমি কখনো দেখিনি এবং কখনো অনুভব করিনি। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল। দ্য রিভার মানে নদী, অর্থাৎ এখানে লন্ডন শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া থেমস নদীর কথা বলা হয়েছে। সেই নদীটা কি করছে? গ্লাইডেথ মানে বয়ে যাচ্ছে। এই গ্লাইডেথ হলো গ্লাইডের পোয়েটিক্যাল ইউজ, অর্থাৎ কাব্যিক যে ব্যবহার। তাহলে এই নদীটা গ্লাইডেথ মানে বয়ে যাচ্ছে অ্যাট হিজ ওন সুইট উইল, তার নিজের ছন্দে। যেহেতু কবি একদম সাত সকালের দৃশ্যের বর্ণনা দিচ্ছেন এবং সেই সময় সকলেই প্রায় নিদ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে, সেই কারণে নদীতে কোনো জাহাজ চলাচল করছে না, কোনো নৌকা চলাচল করছে না, অর্থাৎ নদীর স্রোতটা বাধাপ্রাপ্ত হচ্ছে না, তাই নদী তার নিজের ছন্দে বয়ে চলেছে। ডিয়ার গড দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। কবিতার শেষের দুই লাইনে কবি একটু দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশ করে কি বলছেন? ভগবানকে সম্বোধন করে বলছেন ডিয়ার গড, হে ভগবান, দ্য ভেরি হাউসেস মানে প্রত্যেকটি বাড়ি, সিম অ্যাসলিপ, সিম মানে কি মনে হচ্ছে, অ্যাসলিপ ঘুমন্ত অবস্থায় রয়েছে। হে ভগবান, এই লন্ডন শহরের প্রত্যেকটা বাড়ি যেন ঘুমন্ত অবস্থায় রয়েছে বলে মনে হচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট এবং এই পুরো মাইটি হার্ট, মাইটি হার্ট বলতে এখানে লন্ডন শহরের কথা বলা হয়েছে, এবং এই পুরো লন্ডন শহরটা ইজ লাইং স্টিল এখনও শুয়ে আছে। তাহলে একটা সাত সকালের দৃশ্য লন্ডন শহরের, যখন কবি ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে লন্ডন শহরকে দেখছেন এবং তার রূপে মুগ্ধ হয়ে তিনি এই বর্ণনা করেছেন। এখানে আজ যে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।